পর্যায়ভিত্তিক গতি এবং চ্যাপ্টার 9 এ এখন করতেছি তরঙ্গ। এখন তরঙ্গ চ্যাপ্টারে কি আছে এবং তরঙ্গ কাকে বলে? তরঙ্গ অ্যাকচুয়ালি যে অনেকগুলো পর্যায়ভিত্তিক গতিসম্পন্ন কণা যখন পাশাপাশি থেকে তারা যখন শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে, তখন সেটাকে বলা হবে তরঙ্গ। যেমন আমরা যখন পানির উপর বা পানির পৃষ্ঠের উপর যখন কোনো ধরনের একটা ঢেউ ছুটি, তখন দেখা যায় অনেক ওয়েভ ক্রিয়েট হয় এবং এই ওয়েভটা দেখা যায় একদম পুকুরের বা পানির কিনারা পর্যন্ত পৌঁছে গেছে। তো এখানে কি হয়, এখানে যখন তরঙ্গটা যাচ্ছে তখন যদি তার উপর একটা কাগজ অথবা একটা প্লাস্টিকের বল রাখা হয়, তখন দেখা যাবে প্লাস্টিকের বলটা কিছু দূর সামনে চলে গেছে, নিজে কিছু দূর সামনে চলে গেছে। তো এই ব্যাপারটা কেন হয়েছে, এই প্লাস্টিকের বলটা কেন সামনে চলে গেল তরঙ্গের মাধ্যমে? এটা হয়েছে একমাত্র শক্তি স্থানান্তরের কারণ, যেটা তরঙ্গের একমাত্র সম্ভব। এবং তরঙ্গের ফলে কি হয়, এবং তরঙ্গ এখানে প্রত্যেকটা পার্টিকেল, এখানে থাকা প্রত্যেকটা কণা প্রত্যেকে উপরে নিচে উঠানামা করতে থাকে এবং প্রত্যেকে যার যার অবস্থানে থেকে পর্যায়ভিত্তিক গতিসম্পন্ন অবস্থায় থাকে এবং এর ফলে তরঙ্গের সৃষ্টি এবং এটা শক্তি স্থানান্তর করতে পারে। এখন একটা পরবর্তী একটা সূত্রের দিকে থাকে, এখন আমরা 9 করে আসি যে AC n ল্যাম্ডা। এখন AC n ল্যাম্ডা বলতে কি বোঝায় সেটা বলি। ধরো আমরা পর্যায়ে কাল বলতে কি বোঝাই, ধরো এখান থেকে এই যে একটা ওয়েভ, এই যে এখান থেকে শুরু হয়ে এটা একটা ওয়েভ, এই একটা ওয়েভ যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে সেটাকে বলা হয় ল্যাম্ডা বা তরঙ্গ দৈর্ঘ্য, এবং যতটুকু দৈর্ঘ্য সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এইখান থেকে এখানে আসতে যত সময় লাগছে সেটাকে বলা হবে টি বা পর্যায়কাল। তো আমরা যদি একটু আগের জায়গায় আসি, একটা সহজ ঐকিক নিয়মের মধ্যে যদি করি, তাহলে একটা পর্যায়ে এই একটা তরঙ্গ এখান থেকে একটা তরঙ্গ এখানে আমরা যদি কম্পেয়ার করি এখান থেকে এইটুকু পর্যন্ত পর্যায়কাল হচ্ছে টি। টি পর্যায়কাল সময় একটা তরঙ্গ যাবে, এই যে একটা তরঙ্গ ধরে নিলাম তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো এটা যদি ল্যাম্ডা হয়, এই একটা তরঙ্গ যে ল্যাম্ডা দূরত্ব, তাহলে আমি যদি আরো ওয়েভ আঁকি, এখানে যদি একটা ওয়েভ আঁকি সাপোজ এখানে, তাহলে আমার কি দুইটা পর্যায়কাল, এখান থেকে এখানে আসতে আমার সময় লাগছে কত, টি সময় বা টি সেকেন্ড। তাহলে এখান থেকে দুইটা ওয়েভ ক্রিয়েট করতে আমার সময় লাগবে কত, 2t সেকেন্ড। এখান থেকে এই 2t, এখান থেকে আরেকটা টি, তাহলে কত হচ্ছে t প্লাস t, মানে আমার টোটাল সময় লাগছে 2t। এরকম যদি আমি n সংখ্যক পর্যায়কাল ক্রিয়েট করি বা nt পর্যায়কালে nটা তরঙ্গ যাবে n ল্যাম্ডা দূরত্ব পরিমাণ। এই যে n ল্যাম্ডা দূরত্ব পরিমাণ, তো যেটা বলতেছিলাম যে nটি পর্যায়কালে nটা তরঙ্গ যায় n ল্যাম্ডা দূরত্ব। এখন এই ডিসটেন্সটাকে আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ে আসছি, ডিসটেন্সকে অলওয়েজ s দিয়ে প্রকাশ করা, এবং আমরা সূত্র করছি s vt, এবং সেখানে ছিল s দূরত্ব। কিন্তু এখনো আমরা s মানে দূরত্ব করব, কিন্তু vt থাকবে না, vt এর জায়গায় কি থাকবে, s n ল্যাম্ডা। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি, কিন্তু এটা কিভাবে আসছে সেটা আমরা জানতাম। এখন পরবর্তীতে আমরা 9 একটা সূত্র পড়ে আসছি, v f ল্যাম্ডা। এখানে v কি ছিল, v ছিল ভেলোসিটি, f ছিল কম্পাঙ্ক, আমি আবারও এখানে লিখে দিচ্ছি f হচ্ছে কম্পাঙ্ক, এবং ল্যাম্ডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখান থেকে আমি বেশ কয়েকটা এই জিনিসটা আমার এখনো কাজ থাকে। এখন যদি আমি দুইটা ওয়েভ কল্পনা করি, দুইটা ওয়েভের একটা হচ্ছে একই মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে ভিন্ন মাধ্যমে। যদি দুইটা ওয়েভ পরস্পর একই মাধ্যমে থাকে, তখন ধরে নেই আমি এটা ওয়েভ 1, এটা ওয়েভ 2।
তো ওয়েভ 1 এর ক্ষেত্রে যদি ভেলোসিটি যা হবে ওয়েভ 2 এর ক্ষেত্রেও ভেলোসিটি তাই হবে। ওয়েভ 1 এর ভেলোসিটি যদি v1 হয় ওয়েভ 2 এর ভেলোসিটি v2 হবে। এখন এখানে যদি আরো 10টা একই মিডিয়াম বলতে বোঝাচ্ছে হচ্ছে হয়তোবা সেটা একই বায়ু মাধ্যমে হতে পারে, হয়তোবা সেটা একই পানি মাধ্যমে হতে পারে। তো যখন একই মিডিয়ামে থাকবে তখন এখানে যদি আরো 10টা ওয়েভ থাকে তখন তাদের ভেলোসিটি একই হবে। তো আমি ধরে নিলাম এরা একই মাধ্যমে আছে এবং তাদের ভেলোসিটি সমান, মানে v1 = vt। মিনওয়াইল এই বরাবর যতগুলো ওয়েভ থাকবে সবগুলোর ভেলোসিটি সমান। আমি বলতে পারবো এদের যেহেতু একটা ধ্রুবক তাহলে আমি বলতে পারবো এর একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু। এখন আমরা কি দেব v = f ল্যাম্ডা, এটা আমরা 19 থেকে জানি। তো যদি আমার এই ভ্যালুটা ধরে নেই আমি ওয়েভ 1 এর জন্য আমি আঁকতেছি, ওয়েভ 1 এর জন্য আমার সূত্র করবে v1 f1 λ1। f1 বলতে বোঝাচ্ছে প্রথম ওয়েভের কম্পাঙ্ক, λ1 বলতে বোঝাচ্ছে প্রথম ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য, v1 বলতে বোঝাচ্ছে প্রথম ওয়েভের ভেলোসিটি। ঠিক একইভাবে আমি বলতে পারবো v2 = f2 λ2। এখানে বলতে কি বোঝাচ্ছে v2 বলতে দ্বিতীয় ওয়েভের ভেলোসিটি, f2 বলতে দ্বিতীয় ওয়েভের কম্পাঙ্ক, λ2 বলতে দ্বিতীয় ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য। তো এখন যেহেতু আমি মাত্রই জেনে আসলাম এই ওয়েভ এবং এই ওয়েভ একই মিডিয়ামে আছে এবং এদের ভেলোসিটি একই মিডিয়ামে থাকার কারণে সমান হবে, তাই বলতে পারবো v1 এবং v2 সমান। এখন v1 এবং v2 যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো এখানে v1 = v2 যদি সমান হয় তাহলে আমি এইখান থেকে বলতে পারবো এই যে এটা f1 λ1 f1 λ1 = f2 λ2। এটা হচ্ছে যখন আমার একই মাধ্যমে থাকবে, কিন্তু যখন আমার ভিন্ন মাধ্যমে থাকবে দুইটা ওয়েভ তখন ধরে নিই এখানে আমার দুইটা ওয়েভ যাচ্ছে, দুইটা ওয়েভ না একটা ওয়েভই যাচ্ছে কিন্তু ভিন্ন মাধ্যমে। একটা হচ্ছে ধরে নিই পানি মাধ্যমে, একটা হচ্ছে আমার বায়ু মাধ্যমে। এখন ধরে নেই যে হচ্ছে যখন কোন একটা তরঙ্গ যখন কোন একটা মাধ্যম চেঞ্জ করবে তখন তাদের ভেলোসিটির পরিবর্তন হবে। কোনো একটা তরঙ্গ যখন মাধ্যম পরিবর্তন করবে তখন তাদের ভেলোসিটির পরিবর্তন হবে। কথাটা ভালোভাবে শোনা রাখবেন যে মাধ্যম পরিবর্তন করলে ভেলোসিটি পরিবর্তন হবে কিন্তু তাদের কম্পাঙ্কের কোনো ধরনের পরিবর্তন হবে না। মানে এই যে ফ্রিকোয়েন্সি, এই যে আমরা যে ফ্রিকোয়েন্সি সেটার কোনো ধরনের পরিবর্তন হবে না। মানে এইখানে যে পরিমাণ এই যে একটা ওয়েভ, এই যে একটা ওয়েভ, এই ওয়েভের ক্ষেত্রে এখানে ভেলোসিটি যা ছিল এখানে ভেলোসিটি তা থাকবে না। এখানে এই পোর্শনে পানি মাধ্যমে যদি কোনো একটা ওয়েভের ভেলোসিটি v1 হয়, বায়ু মাধ্যমে কোনো একটা ভেলোসিটি যদি v2 হয়, তাদের ভ্যালু কখনোই সমান হবে না। কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি এই বায়ু মাধ্যমে এই ওয়েভটা যে পরিমাণ কম্পাঙ্কতে ছিল বায়ু মাধ্যমে সেই ওয়েভটা একই কম্পাঙ্ক দিবে এবং সেটা পরস্পর সমান হবে। এরকম আমার যদি এখানে মিডিয়াম আরো 1000টা থাকে, এখানে যদি আরো অনেকগুলো আমি মাধ্যম রাখি, মাধ্যম যদি চেঞ্জ করতে থাকি, মাধ্যম x মাধ্যম y এরকম যদি হতে থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে ভেলোসিটি ডিফারেন্ট হবে কিন্তু ফ্রিকোয়েন্সি তাদের পরস্পর সমান হবে। তো সেই ক্ষেত্রে কি হবে আমি বলতে পারবো v = f λ। f λ মিন্স এখানে আমার f এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে শুধুমাত্র এটার জন্য যদি আমার f এর ভ্যালু ধরুন v1 f1 λ1 যদি এবং এটার জন্য যদি আমি v2 = f2 λ2 ধরি তাহলে আমি বলতে পারবো এখানে যদি ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হয় তাহলে f1 = v1/λ1 এবং এখানে f2 = v2/λ2 এবং এদের দুইজনের ফ্রিকোয়েন্সি যেহেতু সমান তাহলে আমি বলতে পারবো v1/λ1 v2/λ2 মানে v1/λ1 v2/λ2। কেন বলতে পারছি? কারণ এই ভ্যালু f1 এবং f2 এই দুইটা সমান যখন তারা ভিন্ন মাধ্যমে ছিল। তো v1/λ1 = v2/λ2 এটা একটা সূত্র। যখন হচ্ছে এই সূত্রটা ইউজ করব যখন কোনো একটা ওয়েভ ভিন্ন মাধ্যমে ট্রাভেল করবে, মানে ডিফারেন্ট মাধ্যমে ট্রাভেল করবে এবং যখন তারা একই মাধ্যমে ট্রাভেল করবে দুইটা ওয়েভ তখন হচ্ছে এই সূত্র f1 λ1 = f2। Amrwala gulchen shenber gare ar jalai Chugur kode da dusse mi shod mishu hae kana bai
শিক্ষার পক্ষে এদিরে চলা স্বপ্ন বনামনে সফলতার সেরি দে উৎফি করে খালি অভিজ্ঞ শিক্ষকের ছোঁয়ায় দূর হয় সন্তায় অঙ্কের চোখের ধাঁধা যাব সহজ করে যায় বিজ্ঞানের মধ্যম যত খুলে দেখে না তাই সাহিত্যের মায়াবী ছন্দে কোলেও তার প্রদান তাই চালু চাই খুলি আনুবার করছি সন্ধ্যা কণ্ঠ ধরো বিশ্বাস রাখো চেষ্টা করো একদিন তোমার স্বপ্ন সত্যি হবে সম্ভাবনায় তোকে তোমার সাথী আনুরা করছি চিন্তা Sienta